স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রীর দরবারের শুরুতেই আমি পরম করুণাময় ও অসীম দয়ালু সর্বশ্রেষ্ঠ নিরাপত্তা প্রদানকারী আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি অত্যন্ত শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি বাঙালি জাতিসত্তার অনন্ত প্রেরণার কেন্দ্রস্থল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি তার সমগ্র জীবনের ত্যাগ, তিতিক্ষা এবং নির্ভীক চিত্তে নিজের জীবন উৎসর্গ করার মাধ্যমে একটি স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে পৃথিবীর বুকে বাঙালি এবং বাংলাদেশকে প্রতিষ্ঠিত করে গেছেন। আমি শ্রদ্ধাবনচিত্তে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ ১৯৭৫ সালের ১৫ই আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের। আমি স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সকল বীর শহীদদের, যারা বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন এবং সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। সুধীমণ্ডলী, ২০২০ সাল আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাবগম্ভীর ও ঘটনাবহুল সাল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এই বছরকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। চলমান করোনা পরিস্থিতিতে মুজিব বর্ষের সকল কার্যক্রম পুনর্বিন্যাস করা হয়েছে। এরই ধারাবাহিকতায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকের এই অনাড়ম্বর অনুষ্ঠানে আপনাদের সকলের সদয় উপস্থিতির জন্য, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর শত ব্যস্ততার মাঝেও তার মূল্যবান সময় দেওয়ার জন্য আমি এই বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রধান হিসাবে আপনার সুদূর প্রসারী সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দিক নির্দেশনায় এই বাহিনী প্রত্যাশিত পেশাগত দক্ষতা অর্জন করেছে এবং সমৃদ্ধ হয়েছে। এই বাহিনীর উন্নতি সাধনের জন্য বিভিন্ন সময়ে আপনি যে সকল প্রশাসনিক এবং কল্যাণমুখী পদক্ষেপ নিয়েছেন তা আমরা সকলেই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। বিশেষ করে গত ১০ মার্চ ২০২০ অনুষ্ঠিত একনেকের সভায় এসএসএফের জন্য একটি অত্যাধুনিক ত্রিমাত্রিক ফায়ারিং রেঞ্জের অনুমোদন দানের জন্য বাহিনীর সকলের পক্ষ থেকে আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সুধীমণ্ডলী, আজকের এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি ভিআইপি নিরাপত্তা কাজে সহায়তা দানকারী বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি সহ সকল গোয়েন্দা ও সেবাদানকারী সংস্থাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সশ্রদ্ধ চিত্ত ধন্যবাদ জানাচ্ছি সকল বাহিনী ও সংস্থা প্রধানদেরকে, যারা নিরন্তর সহযোগিতা দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। আমরা বিশ্বাস করি আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এই মহান কর্তব্য পালন করা সম্ভব নয়। আমি মহামান্য রাষ্ট্রপতির সচিবালয়ের আপন বিভাগ ও জনবিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ করে প্রোটোকল শাখার সকল কর্মকর্তা ও সদস্যদেরকেও তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, শ্রদ্ধেয় মুখ্য সচিব সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের সকল কর্মকর্তা এবং অন্যান্য সদস্যদেরকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় নিরাপত্তা উপদেষ্টাকে, যিনি সবসময় পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে আমাদের পাশে থাকেন। আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্য এবং গণমাধ্যম কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, শত ব্যস্ততার মাঝেও ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হয়ে আপনি আমাদের উৎসাহিত এবং অনুপ্রাণিত করেছেন। আমি এই বাহিনীর গর্বিত সদস্যদের পক্ষ থেকে আপনাকে জানাই সশ্রদ্ধ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ উপস্থিত সকলকে। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।
উপস্থিত সুধী, এখন স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক চলমান এই করোনা পরিস্থিতিতে আক্রান্ত ও দুস্থদের সাহায্যার্থে মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে একটি চেক হস্তান্তর করবেন। স্পেশাল সিকিউরিটি ফোর্সের সকল কর্মকর্তার একদিনের বেতন এবং এ বাহিনীর সঞ্চিত অর্থ হতে চেকটি প্রদান করা হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব জনাব তোফাজ্জল হোসেন মিয়াকে মহাপরিচালক স্পেশাল সিকিউরিটি ফোর্সের কাছ থেকে চেকটি গ্রহণ করার বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ যারা আছেন এবং এসএসএফ এর মহাপরিচালক ও সদস্যবৃন্দ এবং এসএসএফ এর যারা আমার অফিসে যারা উপস্থিত, সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল সিকিউরিটি ফোর্সের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই উপলক্ষে আমি এই বাহিনীর সকল সদস্য যারা এখানে উপস্থিত এবং যারা উপস্থিত নেই, বিভিন্ন স্থানে যারা কর্মরত রয়েছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতে পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি, মুক্তিযোদ্ধাদের জানাই আমার সশ্রদ্ধ সালাম। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শাহাদত বরণকারী আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং আমার ভাই কামাল জামাল রাসেল এবং তাদের নবপরিণীত বধূ সুলতানা এবং রোজি সহ যারা সেদিন শাহাদাত বরণ করেছেন। আমি শ্রদ্ধা জানাই আমার বাবা, সেই সময় বাংলাদেশের রাষ্ট্রপতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামরিক সচিব কর্নেল জামিল, যিনি ব্রিগেডিয়ার পদে পদোন্নতি পেয়েছেন কিন্তু তখন কার্যকর হয়নি, কিন্তু আমরা এসে পরে সেটা করে দিয়েছি। কাজে ব্রিগেডিয়ার জামিল তিনি যখন শুনলেন যে ওই বাড়ির আক্রমণ হয়েছে, তিনি ছুটে এসেছিলেন, কিন্তু তাকেও ঘাতকের দল নির্মমভাবে হত্যা করে। ওই বাড়িতে উপস্থিত কর্মরত পুলিশ অফিসার একজন নিহত হন এবং কয়েকজন আহত হয়। সেদিন যারা জীবন দিয়েছে তাদের কথা আমি স্মরণ করি। এবং এই গোলার আঘাতে মোহাম্মদপুরে কয়েকটি বাড়ি, সেখানেও বেশ প্রায় 11 জন মানুষ একটা পরিবারে মারা যায়, আর একটি পরিবারে আরও কয়েকজন, এরকম 17 জন মানুষ মারা যায়। আমি তাদেরকেও স্মরণ করছি। আজকে জাতির পিতা আমাদের মাঝে নেই। তিনি দেশটা স্বাধীন করেছিলেন একটা স্বপ্ন নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, একটা লক্ষ্য স্থির করে। বাঙালি জাতি সবসময় শোষিত ছিল, বঞ্চিত ছিল। বাংলাদেশের মানুষ যখন তিনি এই স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করেন, তখন সব দিক থেকেই তারা বঞ্চিত। একবেলা ক্ষুধার অন্ন জোটাতে তাদের কষ্ট পেতে হতো, থাকার ঘর ছিল না, রোগী চিকিৎসা ছিল না, শিক্ষার ব্যবস্থা ছিল না। কাজে এই জাতিকে একটা সুন্দর জীবন তিনি দেবেন, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলবেন, এটাই ছিল তার জীবনের স্বপ্ন। সেই বাঙালির জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনার জন্য তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। তার জীবনের সব রকম ত্যাগ তিনি স্বীকার করেছিলেন এবং বাঙালির পক্ষে কথা বলতে গিয়ে বারবার কারাবরণ করেছেন। তার বিরুদ্ধে লেখা, তার বিরুদ্ধে যে সমস্ত নোটস সেই সময়কার গোয়েন্দা সংস্থা তারা দিয়েছিল উপরে, সেই নোটসগুলি এবং সেই ফাইলগুলি সব আমি সংগ্রহ করি। একজন মানুষের বিরুদ্ধে
আমি জানি না পৃথিবীর আর কোনো দেশে এরকম আছে কি না, 46টা ফাইল, 48 খণ্ড, 40,000-এর উপরে পাতা। তার মধ্যে কোথায় যাচ্ছেন, কী করছেন, সেই 48 সাল থেকে নিয়ে 71 সাল পর্যন্ত এই সমস্ত তথ্যগুলি আমি সংগ্রহ করে সেগুলি এখন আমরা প্রচার করছি। আমি মনে করি যারা এই নিরাপত্তার সাথে কাজ করেন তাদেরকে এগুলো একটু এ সম্পর্কে একটু জানা দরকার, যে একটা সেই সময়কার গোয়েন্দা সংস্থা কীভাবে তারা অনুসরণ করতো, কীভাবে কাজ করতো, এবং তাদের এই লেখনীটা এখানে অনেক খবরও জানা যায়। প্রকৃতপক্ষে আমরা যে বাংলাদেশ স্বাধীন, এই স্বাধীনতার ইতিহাসটা কিন্তু ওই গোয়েন্দা রিপোর্ট থেকেই কিন্তু বেরিয়ে আসে যে তিনি ধীরে ধীরে একটি জাতিকে কীভাবে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন, এবং তারই ডাকে সাড়া দিয়ে বাঙালি অসহযোগ আন্দোলন করে, এবং অসহযোগ আন্দোলন থেকে সশস্ত্র বিপ্লব করেই আমাদের এই দেশটা স্বাধীন হয়, মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করি। যে বাঙালি সবসময় অবহেলিত ছিল, সেই বাঙালি জাতি যখন একটা স্বাধীন রাষ্ট্র পেল, সেই স্বাধীন রাষ্ট্রকে তিনি গড়ে তুলতে চেয়েছিলেন, এবং সে পরিকল্পনা তিনি নিয়েছিলেন, সে সুদূর প্রসারী পরিকল্পনা, কিন্তু সেটা তিনি বাস্তবায়িত করতে পারেনি। মাত্র 3.5 বছর হাতে সময় পেয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে যখন অর্থনৈতিক উন্নয়নের পথে পা বাড়ান, তখনই তাকে নির্মমভাবে হত্যা করা হয়, এবং এই হত্যার পর একটার পর একটা কূ, বাংলাদেশে সেই সময় 19টা কূ হয়েছে। প্রতিনিয়ত ওই সেনাবাহিনীতে বিধবার কান্না, সন্তানহারা মাতার কান্না, পিতাহারা সন্তানের কান্না, এইরকম একটা দুর্বিষহ অবস্থা ছিল। 6 বছর বিদেশে ছিলাম, আসতে পারিনি, নিষিদ্ধ ছিলাম। বাংলাদেশের মানুষ যখন আমাকে, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ আমার অনুপস্থিতিতে আমাকে সভাপতি নির্বাচিত করে, একরকম জোর করে আমি দেশে ফিরে আসি এবং সারা বাংলাদেশ ঘুরি, এবং আমারও লক্ষ্য যে এই বাংলাদেশের মানুষকে তাদের ক্ষুধার অন্ন নিশ্চিত করা, তাদের ভাগ্য পরিবর্তন করা, তাদের জন্য একটা সুন্দর জীবন দেওয়া, যেখানে কোনো শোষণ বঞ্চনা থাকবে না, শিক্ষায় দীক্ষায় জ্ঞান বিজ্ঞানে এই জাতি সারা বিশ্বে মাথা উঁচু করে চলবে। আর বাংলাদেশ যে রাষ্ট্র আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি, সেই রাষ্ট্র বিশ্ব দরবারে মর্যাদার সাথে চলবে। আর সেই লক্ষ্য নিয়ে কাজ করতে যে প্রতি পদে পদে অনেক বাধার সম্মুখীন হয়েছে, এটা ঠিক, কিন্তু বাধা অতিক্রম করেই চলতে হয়েছে, এটা খুব স্বাভাবিক। আমি জানি এটা যে কোনো সময়, এবং এর জন্য জীবনের ঝুঁকিও নিতে হয়। তাই মাঝে মাঝে এটা মনে করি যে আমার সাথে যারা কাজ করে বা আমার নিরাপত্তায় যারা, তাদের জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর আমাদের এসএসএফের প্রত্যেকটা সদস্য আমি দেখেছি অত্যন্ত আন্তরিকতার সাথে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই নিরাপত্তার ব্যবস্থা করে থাকে। সেই জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি সকলের জন্য দোয়া করি। ঠিক যেভাবে প্রতিদিন নামাজ পড়ে আমি আমার নিজের সন্তান এবং আমার দেশবাসী এবং সেই সাথে আমার সঙ্গে যারা কাজ করে সকলের জন্য আমি দোয়া করি যেন সবাইকে আল্লাহ যেন নিরাপদে রাখে। আজকে এমন একটা পরিবেশে আমরা এই অনুষ্ঠান করছি যে আমারই নিজের অফিস, আমি সেখানে বসতে পারিনি, আমি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করে যাচ্ছি। যদিও হ্যাঁ, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হবে 2008-এর নির্বাচনে ইতিহাস সেই ঘোষণা দিয়েছিলাম। আজকে সেই ডিজিটাল পদ্ধতিতে এটা করতে পারছি। আর এই ডিজিটাল করেছিলাম বলে আজকে করোনা নামে যে একটা ভাইরাস সারা বিশ্বকে আজকে একেবারে স্থবির করে দিয়েছে, তারপরেও আমরা আমাদের দেশের মানুষের সেবা করতে পারছি, তাদের জন্য কাজ করতে পারছি, তাদের চিকিৎসা সেবা দেওয়া থেকে শুরু করে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আমরা দিতে পারছি, যেহেতু আজকে সত্যি বাংলাদেশ আমরা ডিজিটাল করেছি। সেদিক থেকে একটা যে আমরা একটা প্রযুক্তি ব্যবহার করছি, এটা আমাদের আনন্দের বিষয়। আর দুঃখের বিষয় হলো যারা প্রতিনিয়ত আমার জন্য কাজ করে আমি তাদের কাছে যেতে পারছি না, আমাকে দূরের থেকে কথা বলতে হচ্ছে, এটা হচ্ছে সবথেকে কষ্টের।
তারপর আমি বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, সেটাই আমি কামনা করি। আমি যখন সরকার গঠন করি তখন আমি দেখেছিলাম যে আমাদের এসএসএফের মানে প্রতিনিয়ত তাদেরকে যেহেতু একটা মানে যে শুধু রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান না, আমাদের দেশে প্রচুর বিদেশি অতিথি আসে, ভিআইপিরা আসে, অনেক দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা আসে, তাদেরও নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হয়। এই জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের দরকার। অনেক সময় আমরা দেখেছি যে সেই সময় আমি যখন প্রথমবার সরকার আসি, ঠিক ওই ধরনের মানে নিরাপত্তা দেওয়ার মতো আধুনিক তেমন কিছু আমাদের ছিল না, বা সংখ্যার দিক থেকে কম ছিল। তার উপর এতে বসবাসের জন্য কোনো সুনির্দিষ্ট সুরক্ষিত জায়গাও ছিল না। অনেক সময় অনেকেই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, যে জন্য আমি সেই সময় প্রথম যে ফায়ারিংয়ে প্র্যাকটিস করার জন্য প্রথম 96 সালেই প্রথম, এখন যেটা আছে ওটা আমার সেই সময় করে দেওয়া, এখন আমরা আরও আধুনিক করে দিচ্ছি। পাশাপাশি বিশ্ব এগিয়ে যাচ্ছে, ক্রাইমের ধরনটাও বদলে যাচ্ছে। হয়তো আগে এক ধরনের হতো, এখন অন্যভাবে হয়। কাজে প্রতিনিয়ত কিন্তু আমরা এটা দেখতে পাই যে যত প্রযুক্তি ব্যবহার হচ্ছে, সেই প্রযুক্তি যখন ভালো কাজে ব্যবহার হয়, আবার মন্দ কাজেও ব্যবহার হয়। সেদিকে লক্ষ্য রেখে আমাদের যারা নিরাপত্তায় আছে তাদেরকেও সেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে। কি ধরনের ক্রাইম হচ্ছে সেটা জেনে নিয়ে তার সঙ্গে সেটাকে কিভাবে প্রতিরোধ করতে হবে, তার জন্য যেমন প্রশিক্ষণ প্রয়োজন, প্রশিক্ষণের সাথে সাথে ইকুইপমেন্টসও দরকার। আমরা যতদূর আমরা পেয়েছি, আমরা কিন্তু আমাদের এসএসএফের জন্য সবই আমি গিয়েছি, আমি ডিটেলসে যাব না, ডিটেলসে বলা বোধহয় ঠিকও হবে না, কিন্তু এটা নিশ্চয়ই আপনারা জানেন যে সব ধরনের ব্যবস্থা যখন যেটা আধুনিক আসে তখন পাওয়া যায়, সেটা আমরা সংগ্রহ করার চেষ্টা করি। এখানে শুধু যাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে তারই নিরাপত্তা না, যারা নিরাপত্তা দেবে তাদেরটাও আমাকে চিন্তা করতে হয়। আর সেটা যদি চিন্তা না করতাম তাহলে হয়তো আমি এগুলি কিছুই মেনে নিতাম না। এটা হলো বাস্তবতা। কারণ আমি যখন বাংলাদেশে এসেছিলাম আমি জানতাম যে সেই সময় আমার বাবা মা ভাইয়ের খুনিরা তারা ক্ষমতায়, তারা দল করছে, তারা ব্যবসা বাণিজ্য করছে, তারা খুব অত্যন্ত শক্তিশালী, বিভিন্ন দূতাবাসে চাকরি করে, এবং তাদের ভিতরে একটা মানে খুব একটা অন্যরকম চিন্তা তাদের। আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যারা গণহত্যা চালিয়েছে, নারী ধর্ষণ করেছে, লুটপাট করেছে, হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর ছিল, তারা ক্ষমতায়। স্বাভাবিকভাবে একদিকে যেমন যুদ্ধাপরাধীরা ক্ষমতা, একদিকে খুনিরা ক্ষমতায়। সেই পরিবেশে বাংলাদেশে যখন ফিরেছি তখন আমার তো কিছুই ছিল না, আমার চলাটা গাড়িও ছিল না, আমি এটা চিন্তাও করিনি। বাস ভাড়া করে চড়েছি, রিক্সা ভ্যানে চড়েছি, নৌকায় চড়েছি, সারা বাংলাদেশ ঘুরেছি। কি কারণে করেছি? একটাই কারণ, যে এই দেশের জন্য আমাকে কিছু করতে হবে। আমার বাবা যে কাজটা করতে পারেনি সেটা আমাকে সম্পূর্ণ করতে হবে। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের কাছে যে তারা আমাকে ভোট দিয়েছে, নির্বাচিত করেছে, সুযোগ দিয়েছে তাদের সেবা করার। আর যার ফলে আজকে বাংলাদেশ, আমরা অন্তত একটু বলতে পারি যে এই করোনা ভাইরাসটা এসে আমাদের সকল অগ্রযাত্রাটা থামিয়ে দিয়েছে। সেজন্য সত্যি মাঝে মাঝে কষ্ট হয়, কিন্তু আজকে আমরা কিন্তু আমাদের দারিদ্র্য যেখানে আমরা পেয়েছিলাম 40 ভাগ, সেটাকে আমরা 20 ভাগে নামিয়ে এনেছি। আমাদের প্রবৃদ্ধি আমরা 8.1 ভাগে উঠিয়েছিলাম। আমাদের মূল্যস্ফীতি আমরা কিন্তু তার 5 থেকে 5.56-এর মধ্যে রাখতে সক্ষম হয়েছিলাম। আমরা মাথাপিছু আয় বৃদ্ধি করেছি, গ্রামের অর্থনীতিকে আমরা উন্নতি করেছি, এবং সেই সাথে সাথে আমাদের সকল সরকারি বেতন ভাতা যারা পায় সকলের বেতন ভাতা আমি বৃদ্ধি করে দিয়েছিলাম, যেন প্রত্যেকে তার নিজ সংসারটা সচ্ছলভাবে চালাতে পারে। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বিনা পয়সায় বই দেওয়া থেকে শুরু করে চিকিৎসা সেবা মানুষের দূর করে পৌঁছে দেওয়া, অর্থাৎ সামাজিকভাবে
অর্থনৈতিকভাবে কিভাবে আমাদের দেশের মানুষ উঠে দাঁড়াবে সেদিকে বিশেষ আমরা দৃষ্টি দিয়েছি এবং কাজ করেছি এবং বেসরকারি খাতকে উন্মুক্ত করে কর্মসংস্থান ব্যবস্থা করেছি, যার ফলে আমরা এগিয়ে যাচ্ছিলাম খুব দ্রুত গতিতে। 2020 আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। এই জন্ম শতবার্ষিকী উদযাপনের ক্ষেত্রে আমরা ব্যাপক কর্মসূচি নিয়েছি। আমরা দেশে বিদেশে এই কর্মসূচি নেওয়া হয়েছিল এবং ইউনেস্কো তারা আমাদের সঙ্গে একই সাথে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করবে সেই সিদ্ধান্ত তারা নেয়, কারণ আমরা জাতিসংঘের স্বীকৃতি পেয়েছি, জাতির পিতার এই অবদান তারা স্বীকৃতি দিয়েছেন। 7ই মার্চের ভাষণ আজকে আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে, যে এই ভাষণ এদেশে একটা জাতিকে উদ্বুদ্ধ করেছে স্বাধীনতার চেতনায়। 2500 বছরের ভাষণের মধ্যে এই ভাষণটি অন্যতম ভাষণ, শ্রেষ্ঠ ভাষণ হিসেবে, অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। কাজে আজকে যেই জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করবার যে ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছি, কিন্তু সেটা আমরা সেভাবে করতে পারলাম না, কারণ এই করোনা ভাইরাস, এই একটা ভাইরাস যেটা সারা পৃথিবী, যত শক্তিধর দেশ হোক, কত শক্তিধর দেশ তারা কথায় কথায় বম্বিং করতো বা গুলি করতো, মারতো, আজকে করোনা ভাইরাসের বিরুদ্ধে একবারও বম্বিং করতেও পারে না, গুলি করতে পারে না, মারতে পারে না, কিছু করতে পারে না, তারাও স্থবির। শক্তিশালী দেশ অর্থনৈতিকভাবে, তাদের অর্থ সম্পদ বিশ্বে তারা কোথায় আছে? আজকে কোথায় সেই ধনী দেশ? তাদের অর্থ সম্পদ কোনো কাজে লাগছে না, কারণ করোনা ভাইরাস। আজকে এই একটা ভাইরাস যাকে দেখা যাচ্ছে না, অদৃশ্য একটা শক্তি, জানি না আল্লাহ রাব্বুল আলামিনের কি খেলা, সেই অদৃশ্য শক্তির ভয়ে আজকে সারা বিশ্ব স্থবির, সারা বিশ্ব স্তম্ভিত। তার সাথে আছে যোগ হয়েছে মৃত্যু। যদিও রোগের সঙ্গে আরও অনেক বেশি মানুষের মৃত্যু হয়, আমাদের দেশে ঘনবসতিপূর্ণ একটি দেশ, সেখানে নানা গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন রোগে মানুষ অনেক মারা যায়, কিন্তু করোনা ভাইরাসের ভয়, ভীতি এবং মৃত্যু সমস্ত বিশ্ব তাদের মানে সব শক্তিকে যেন একেবারে স্থবির করে দিয়েছে। সেই একটা পরিবেশে আজকে আমরা এখানে জন্মশতবার্ষিকী অনেক অনুষ্ঠান আমরা ডিজিটাল পদ্ধতিতেই করেছি, যেখানে লোক সমাগম যেন কম হয়, পাশাপাশি আমাদের অন্যান্য অনুষ্ঠানও, কারণ একদিকে মানুষকে বাঁচানো, আবার মানুষের খাবারের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, সেগুলিও যাতে ঠিক থাকে, চলমান থাকে, সেদিকেও আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। সেদিকে লক্ষ্য রেখেও আমরা বিভিন্ন কর্মসূচি করে যাচ্ছি। তারপরে আমি বলবো যে আমি বারবার মানুষের মাঝে যাই এই কারণে, আজকে ডিজিটাল পদ্ধতি আছে বলে আমি যেতে পারছি, কথা বলতে পারছি। আমি চাই আমাদের মানুষের ভিতরে যেন একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে, সেই বিশ্বাস আস্থাটা ধরে রাখতে হবে, কারণ আমরা হার মানবো না। মৃত্যু তো হবে, মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো কারণে হতে পারে, কিন্তু তার জন্য মৃত্যু ভীতু হয়ে হার মানতে হবে এই ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে, এটা তো না। সেজন্য আমাদেরও সেইভাবে প্রচেষ্টা চালাতে হবে এবং আমি দেশবাসীকে সেটাই বলবো যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা, সেগুলি মেনে চলে নিজের জীবনকে চালাতে হবে, কিন্তু আবার নিজেকে সুরক্ষিত রাখা মানে অপরকেও সুরক্ষিত রাখা, সেটাও মাথায় রাখতে হবে, সেটা যেন সবাই করে। আমি এসএসএফের সকল সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই বাহিনীতে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আমাদের পুলিশ বাহিনী এবং আমাদের আনসার বিডিবি সকলের মিলিত একটি মানে সংগঠন। যেহেতু সকলের মিলিত একটা সংগঠন, এখানে একে অপরকে জানার সুযোগ আছে, বোঝার সুযোগ আছে, কাজ করার সুযোগ আছে, এটা একটা চমৎকার আমি মনে করি কম্বিনেশন। কাজে সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এবং আমি আবারও বলবো যে আমি আমার জন্য, যেমন আমি তুমি করেই বলছি, কারণ তোমরা তো এখন আমার বলতে গেলে নাতির বয়সী,
মানে আসলে আমার নাতির বয়সী সবাই বলতে হবে, বা আমার ছেলের বয়সী। এখানে আমার ছেলের বয়সী আছো, নাতির বয়সী আছো, কাজী আমি এটুকু বলবো যে তোমরা যেমন আমার নিরাপত্তার জন্য চিন্তা করো, আমি কিন্তু তোমাদের নিরাপত্তার জন্য সবসময় চিন্তা করি। তোমরা সুরক্ষিত থাকো, সেটাই আমি চাই, কারণ তোমাদের জীবনের মূল্যটা অনেক বেশি। আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, আজ মূল্য আজ আর কাল মৃত্যু প্রহার করার সময় এসে গেছে, কিন্তু তোমাদের তো ভবিষ্যৎ আছে। কাজে তোমরা নিরাপদ থাকো, সেটা আমার সব সময় আমার চিন্তা। যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে তোমরা যেভাবে আন্তরিকতার সাথে কাজ করো, আমাদের সকলের পরিবারের সদস্যরাও সকলের নিরাপত্তার জন্য আমরা তোমাদের আন্তরিকতায়, তোমাদের কর্মদক্ষতায় আমরা সত্যি মুগ্ধ। সেই জন্য সবাইকে আন্তরিক আমার ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং এই প্রতিষ্ঠাবার্ষিকী তোমরা ঠিক আগে যেভাবে একটা আনন্দমুখর পরিবেশে করা হতো, হয়তো সেভাবে আর করা যাচ্ছে না, তারপরেও মানে সেই স্বাস্থ্য সুরক্ষার নিয়মটা মেনে যতটুকু উৎসব আনন্দ করার তোমরা করবে সেটাও চাই। কারণ জীবন মৃত্যু খুব পাশাপাশি, আমরা একদিকে যেমন মৃত্যুর খবর পাই, আবার অন্যদিকে অন্য কর্মসূচিও করতে হয়, এটাই আমাদের জীবন। কারণ আজকেও গতকালকেও আমাদের একজন পার্টির সাবেক মেয়র সিলেটের মারা গেছে, কামরান। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। দীর্ঘদিন কাজ করেছি, এবং সেও কিন্তু জীবনে বেঁচেছে বারবার, তারপর 2বার গ্রেনেড হামলা হয়েছে। একবার গ্রেনেড হামলা আমাদের ইব্রাহিম নামে একজন পার্টির অফিস সেক্রেটারি মারা গেল, কামরানরা একবার বেঁচে গেল। তার ওই বেঁচে যাওয়াটা ছিল খুব মিরাকেল, অথচ করোনা ভাইরাসে তাকে মৃত্যুবরণ করতে হলো, এটা অত্যন্ত কষ্টে। গতকাল আমাদের আরও 2জন মারা গেলেন। এরকম চাই নাই, একের পর এক এই ধরনের সংবাদ আমাদের শুনতে হচ্ছে। একদিকে শোক ব্যথা, অপরদিকে আমাদের জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে, তো সেইভাবে সেটাকে বাস্তবকে মেনেই চলতে হবে। তো আজকে আমি এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আর এই দুঃখের কথা বলে তোমাদের কষ্ট দিয়ে চাই না। আমি এটাই চাই যে তোমরা যেখানে থাকবে, আর্ট হচ্ছে প্রশিক্ষণটার জন্য এখানে ডিজি আছে, আমি সবসময় বলবো প্রশিক্ষণটা অব্যাহত রাখতে হবে। কারণ নিজেকে সুরক্ষিত করতে হলে, অথবা যে ভিআইপিদের দিতে হবে সুরক্ষা, তার জন্য প্রশিক্ষণ সবসময় দরকার, প্রতিনিয়ত। সেই জন্য আমি যতটুকু যা সম্ভব করে দিয়েছি, যে তোমরা নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখা, ফিট রাখা, এবং প্রশিক্ষণে অব্যাহত রাখা, এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একজন তৈরি হবে, সেটাই আমি আশা করি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই দোয়া করি। আর প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা সবাইকে আবার আমি জানাচ্ছি। খোদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নিকট কৃতজ্ঞতা। আমি নিশ্চিত আপনার এই দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা আমাদের কর্মে আত্মত্যাগে বলিয়ান হব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় অনুমোদন ক্রমে স্পেশাল সিকিউরিটি ফোর্সের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। ধন্যবাদ স্যার। পার্লামেন্টে তো সেই জন্য